সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আসলে আজকে আপনাদেরকে আমি একটি কাহিনী বলবো, যে কাহিনীটি সত্য ঘটনা, নাঙ্গলকোটের ঘটনা, কুমিল্লার ঘটনা। আপনারা জানেন আমার জন্মস্থানও কুমিল্লার নাঙ্গলকোটে। সেই নাঙ্গলকোটেই একজন জুলাই শহীদ কিভাবে একজন সন্ত্রাসী, একজন চোর, একজন ডাকাত, একজন লুণ্ঠনকারী জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত হয়ে গেল, সেই গল্পটি, সেই কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব। নাঙ্গলকোট যে সদর, সেই নাঙ্গলকোট সদরে যে গ্রামটি, যে বাড়িটি, সে বাড়িটি হচ্ছে শামসুদ্দিন কালুর। শামসুদ্দিন কালুর বাড়িটি 11 একর জায়গার উপরে। এটার ভিতরে মৎস্য প্রজেক্ট আছে, 10-11টি পুকুর আছে, নানান রকমের প্রকল্প আছে এই বাড়িটিতে। এই বাড়িটি আওয়ামী লীগের সময়ে সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, অথবা তিনি একসময় চেয়ারম্যান ছিলেন, মানে নাঙ্গলকোট যখন একটি ইউনিয়ন ছিল তখন নাঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। যখন সেটি পৌরসভা হয় তখন তিনি পৌরসভার মেয়র হলেন বা চেয়ারম্যান হলেন। তারপর দুইবার নাঙ্গলকোট থানায়, নাঙ্গলকোট যে উপজেলা, সেই উপজেলায় উপজেলার চেয়ারম্যান হলেন দুবার। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেছেন, একসময় জাতীয় পার্টির রাজনীতিও করেছেন। এখন তার যে বাড়িটি, যে বিশাল বাড়িটির কথা বললাম, এই বাড়িটি তার বাবা হাজী আকবর আলী 1965 সালে করেছিলেন। তার মানে বুঝতে পারছেন, এই বাড়িটি করার জন্য 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের পর যে নতুন স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের কোনো টাকা ব্যয় করে, অর্থ ব্যয় করে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে এটি করা হয়নি। এটি বাংলাদেশ সৃষ্টির আগেই এই বাড়িটির জন্ম। এই বাড়িটি যার মালিকানায়, তিনি শামসুদ্দিন কালু। এই কালু তিনি এবার সর্বশেষ যে উপজেলা চেয়ারম্যানের নির্বাচন, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। অর্থাৎ সেই নির্বাচনে নাজমুল হাসান ভূঁইয়া বাসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শামসুদ্দিন কালু এবার আর উপজেলা চেয়ারম্যান ছিলেন না। তো 2024 সালের 5 অগাস্ট দিনের 10টার সময় শামসুদ্দিন কালুর বাড়িতে, যখন আওয়ামী লীগ সরকারের পরাজয়ের দ্বার প্রান্তে, তখন একদল সন্ত্রাসী হানা দেয়। কিন্তু সেই সময় পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাননি, যার কারণে সন্ত্রাসীরা চিন্তা করলো, না, এমনও তো হতে পারে যে আওয়ামী লীগ টিকে গেল, তাই তারা চলে যায়। ভয় পেয়ে এই কালু ভাইয়ের স্ত্রী, সন্তানরা সবাই বাড়ি ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নেয়। বাড়িটি খালি, তালা দিয়ে তারা চলে যায়। একজন কর্মচারীও বাড়িতে আর ছিল না, কারণ যান বাঁচানোটাই তো ফরজ। তারপর দিনের 12টা-1টার দিকে বা 2টার দিকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান, তখন 3টা থেকে কালুর বাড়িটি আক্রমণ করে। কারা আক্রমণ করে? বিএনপি, জামাত, এনসিপি এবং আওয়ামী বিরোধী আরও যেসব শক্তি আছে তারা মিলে। সেখানে যখন তার বাড়িটি আক্রমণ করা হয়, তখন প্রায় 5টা থেকে 5:30 আনুমানিক এইরকম সময়ে, 5 আগস্টে, সেখানে যারা এই হত্যাযোগ্য, যারা এই লুণ্ঠন, এই ডাকাতি যারা করছিল, তাদের মধ্যে একজনের নাম ছিল মিলন। বাড়ি হচ্ছে নাঙ্গলকোটের খান্নাপাড়া। এটি নাঙ্গলকোট পৌরসভার 8 নং ওয়ার্ড। সেই খান্নাপাড়ার গ্রামে নুরুল ইসলাম নামে একজন দিনমজুর ছিলেন। তার ছেলে নাম হচ্ছে মিলন, বয়স আনুমানিক 25 বছর, পেশা ট্যাক্সি চালক। তিনি সেদিন এই লুণ্ঠন কাজে অংশগ্রহণ করেন। খেয়াল করে দেখেন, সেখানে কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কোনো মানুষ কিন্তু এলাকাতে আর নেই। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেখানে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ নামদারি এইরকম কোনো মানুষ তখন আর কোথাও কনফ্রন্টেশনে ছিল না। এটা আমি বলতে হবে না, বাংলাদেশে যেসব মানুষ আছে একদম সাধারণ নিরীহ মানুষ,
তাদেরকে আপনি জিজ্ঞেস করলেই কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। সেই মিলন কালু চেয়ারম্যানের বাড়িতে খুঁজতে খুঁজতে এই ভাঙাভাঙির ভিতরে গিয়ে তিনি সন্ধান করছিলেন একটি লোহার সিন্দুক, যেই সিন্দুকটিতে কালু চেয়ারম্যানের বউ, তার ছেলের বউ, তার মেয়ে, আত্মীয় স্বজনদের কিছু সোনার গহনা রক্ষিত ছিল। সেই সোনার গহনা এবং নগদ মাছ বেচা কিছু টাকা ছিল, সেগুলোর জন্য সন্ধান করছিল তারা। সেই সন্ধান করতে করতে সেই লোহার সিন্দুকটি পেয়ে যায়, আর সেটা খুলতে গিয়ে যেহেতু তালা লাগানো ছিল, হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে পেটাচ্ছিল। একটি বাড়ি এই মিলন, এই ট্যাক্সি চালক মিলনের মাথায় পড়ে। পড়ার পর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সেখান থেকে তাকে নাঙ্গলকোট, তারপরে লাকসামে নিয়ে যাওয়া হয়। লাকসামে নেওয়ার পর তার আহত, মানে সে গুরুতরভাবে আহত দেখে তাকে কুমিল্লায় প্রেরণ করা হয়। কুমিল্লায় প্রেরণ করা হয়। সে সময় বাস, ট্রাক, মানে রাস্তাঘাট সব বন্ধ, জ্বালাও পোড়াও চলছে, ঢাকার দিকে কোনো গাড়ি যাচ্ছে না। তখন তাকে নাঙ্গলকোট ট্রমা সেন্টারে, মানে খেয়াল করে দেখেন 5 তারিখের সন্ধ্যায় ঘটনা, 5 তারিখ রাতে তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে লাকসাম, তারপর কুমিল্লায়। 6 তারিখ সে বেঁচে ছিল। 7 তারিখে আনুমানিক দিনের 1টা থেকে 2টার মধ্যে তিনি মারা যান। কোথায়? ট্রমা সেন্টারে, নজরুল রোড, কুমিল্লার ট্রমা সেন্টারে। এটা হচ্ছে পুলিশের মামলার বিবরণে প্রকাশ, এবং পরবর্তীতে এটি সত্য বলে আমিও শুনেছি। তারপর সেদিন সব কিছু সেরে রাতের বেলায় এই ছেলেটিকে এনে খান্নাপাড়ায় তাকে দাফন করা হয় অল্প কিছু মানুষের উপস্থিতিতে। বিএনপি, জামাত, জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ কোনো দলের কোনো মানুষ তার জানাজাতে অংশগ্রহণ করতে তেমন যায়নি। কেননা সবাই জানে যে সে চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে, লুণ্ঠন করতে গিয়ে, লুটতরাজ করতে গিয়ে নিহত হয়েছেন হাতুড়ির বাড়িতে। তার বাবা, তার ভাই, তার মাতা অথবা তার যে আত্মীয় স্বজন, তাদের কেউই এই দাবিটি করেনি যে তাকে কেউ হত্যা করেছে, বরং সেখানে সে লুটতরাজ করতে গিয়ে যেহেতু মারা গেছে, সেহেতু তাকে গোপনে দাফন, মানে একদম অল্প লোকের উপস্থিতিতে রাতেই দাফনের কাজ শেষ করে ফেলে। তারপর কেটে যায় কয় মাস, 4 মাস 5 মাস। জানুয়ারি মাসের 25 তারিখে সম্ভবত, হ্যাঁ জানুয়ারি মাসের 25 তারিখে, 15ই জুলাই, যে জুলাই যোদ্ধা, জুলাই শহীদদের যে তালিকা প্রকাশ করা হয়, সেখানে 321 নম্বর গ্যাজেটে এই ছেলেটির নামটি অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ সেই 15ই জানুয়ারির আগে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 5 মাসেও কখনো কোথাও সে যে শহীদ এই কথাটি কেউ বলেনি। তার পিতাও বলেনি, তার আত্মীয় স্বজনরাও বলেনি, এলাকার মানুষও বলেনি। তারপর যেই মামলাটি, এরপরে একটি মামলা হয়। মামলাটি কবে হয়? 26শে মে 2025, এই বছরে এসে, মানে তার মৃত্যুর, আপনি দেখেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ তার মৃত্যুর প্রায় 10 মাস পরে এসে একটি মামলা হয়। এই মামলার আসামি শত শত অজ্ঞাত, এবং এই অজ্ঞাত মামলাটির মামলা নাম্বার হচ্ছে 26শে মে 2025, নাঙ্গলকোট থানা। জিয়ার মামলা নাম্বার 69, আর যেই সব ধারায় এই মামলাটি করা হয়েছে 143, 147, 148 এবং 302 ধারা, মানে হত্যা। তার সাথে 34 ধারা বাংলাদেশ পেনাল কোড, সেটি হচ্ছে মানে সংঘবদ্ধভাবে হত্যা। তাহলে আপনারা পেলেন যে এই মামলাটি নাঙ্গলকোট থানায় কখন করা হয়েছে, মামলার নাম্বার কত, আর যিনি মারা গেছেন তার বিবরণ। তারপরে 30 অগাস্ট এই মামলার এজাহারভুক্ত কোনো আসামি না থাকলেও অজ্ঞাতনামা আসামিদের থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয় রাতের 2টা-3টার দিকে। একজনের নাম শামসুল আলম, গ্রাম নাঙ্গলকোটের গোত্রশাল। আরেকজনের নাম শাহ আলম, তার বাড়ি শ্রীকান্তা। আরেকজনের নাম আনোয়ার হোসেন ওরফে ভুট্টু,
তার বাড়িও গোত্রশাল। তারা সবাই বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ এই রকমের আওয়ামী সংগঠনের সাথে জড়িত। এখন ব্যাপারটি বোঝেন যে একটি বাড়িতে সংঘবদ্ধভাবে উন্মত্ত জনতা নিয়ে জাতীয় পার্টির, আওয়ামী লীগের যেসব বাড়িগুলো ছিল সেগুলো যখন ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছিল, তারই ধারাবাহিকতায় 5 অগাস্ট বিকালবেলায় যখন আওয়ামী লীগের সব মানুষ ভীতসন্ত্রস্ত অবস্থায় বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, ঠিক সেই সময়ে এই কালু চেয়ারম্যানের বাড়িটি আক্রান্ত হয়। সেই আক্রমণের সময়ে বাড়ির মালিক কালু চেয়ারম্যান তখন আমেরিকায় ছিলেন। তিনি প্রথমে লন্ডনে এসেছিলেন। এই লন্ডনে এসে আমার সাথে দেখা হয়েছিল। আমরা এখানে একটি সমাবেশও করেছিলাম। আমরা এখানে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। আমাদের সাথে প্রায় 100 জন লোক ছিল। পরবর্তীতে তিনি এখান থেকে আমেরিকাতে চলে যান। তিনি আমেরিকায়, তার ছেলেরা বাড়িতে নেই। তার স্ত্রী সকাল 10টায় যখন হামলার সম্ভাবনা দেখা দিয়েছিল তখনই বাড়ি থেকে চলে যান। আর যাদেরকে আসামি হিসেবে ধরা হয়েছে তারা এই বাড়ি না, এই বাড়ির 1 মাইলের মধ্যেও তারা ছিল না। তাহলে আপনি খেয়াল করে দেখেন ছেলেটি মারা গেল কিভাবে। মারা গেল একটি বাড়ি লুণ্ঠন করতে গিয়ে। সেখানে তার বাড়িতে লোহার সিন্ধুকে যখন হাতুড়ি দিয়ে তার সাথীরা পিটাচ্ছিল, একটি বাড়ি অসাবধানতা বশত তার মাথায় পড়ে। সেখান থেকে গুরুতর আহত হয়ে তিনি 2 দিন পরে ট্রমা সেন্টারে মারা যায়। এখন আপনারা এই বিষয়টা যদি বিশ্বাস না হয়, আপনি যদি পৃথিবীর যেই কোনো দেশের, সভ্য দেশের মানুষকে নিয়ে এসে যদি একটু গবেষণা করে দেখেন, আপনি দেখবেন এই মামলাটি মিথ্যা, বানোয়াট এবং ভুয়া। এই মামলার সূত্র ধরে এই জানুয়ারি থেকে এই ছেলেটি, আমি শুনেছি তার বাবা অলরেডি 7 লাখ টাকা সরকারের পেয়েছে, রাষ্ট্রের টাকা পেয়েছে। কি হিসাবে? জুলাই যোদ্ধা হিসাবে। একজন চোর, একজন ডাকাত, একজন লুণ্ঠনকারী যখন মানুষের বাড়ির লুণ্ঠনকারী যখন জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়, তখন একটা জাতির জন্য জুলাইতে যেই সব মানুষ সত্যিকারে ডেমোক্রেটিক আন্দোলনের আশায় রাস্তায় নেমেছিল, তাদের জন্য, বাংলাদেশের জন্য, সমগ্র পৃথিবীর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এইরকম শহীদদের জন্য লজ্জার, অপমানের। এই শহীদরা যারা আসলেই শহীদ হয়েছে, তারা যদি আজকে থাকতেন, লজ্জায় হয়তো তারা আরেকবার মরিয়া প্রমাণ করিতেন তারা কতটা লজ্জা পেয়েছেন। আমি নাঙ্গলকোটের 3 জন বিএনপির রাজনৈতিক নেতার সাথে ফোনে কথা বলেছি এই বিষয়টা জানার জন্য, যে আপনারা তো এই নাঙ্গলকোটেই ছিলেন, সে সময় নেতৃত্ব দিয়েছেন। কালু চেয়ারম্যানের বাড়ি যখন হামলা হয়, অগ্নিসংযোগ করা হয়, লুটতরাজ করা হয়, মাছগুলো তুলে নিয়ে যাওয়া হয়, গাছগুলো কেটে ফেলা হয়, বাড়িটিতে আগুনে লাগিয়ে ছারকার করে দেওয়া হয়, বাথরুমের কমোড পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়। সেই বাড়িতে যেই ছেলেটি আহত হয়ে পরবর্তীতে মারা যায়, সে কি আসলে আওয়ামী লীগের দ্বারা আক্রান্ত ছিল কিনা? তারা বলে যে আমরা তো এরকম কিছু শুনিনি, আমাদের ধারণাতেও নেই, কারণ আমরা জানি যারা সেদিন সেখানে গিয়েছিল তারা আওয়ামী লীগের লোক নয়, কারণ আওয়ামী লীগের লোক তো আর আওয়ামী লীগ পিটাতে যাবে না। তাহলে দেখেন, আমি 3 জন বিএনপির নেতাগোছের মানুষের সাথে, মোটামুটি নেতাদের সাথে আমি কথা বলেছি যারা নাঙ্গলকোটের স্থানীয়। তারপরে আমি 5 জন, 2 জন মাদ্রাসার শিক্ষক এবং 3 জন স্কুলের শিক্ষকের সাথে কথা বলেছি নাঙ্গলকোটের স্থানীয় আশেপাশের, যে আপনারা তো এই এলাকাতে ছিলেন, এই এলাকাতে আছেন, জানেন এই কালু চেয়ারম্যানের বাড়িতে যেদিন হামলা হয় 5 আগস্ট, সেই আগস্টের 5 তারিখে যেই মিলন নামে এই সিএনজি চালক যে ছেলেটি মারা যায়, এই ছেলেটি কি আসলে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বা কালু চেয়ারম্যানের পরিবারের কারো আঘাতে, কারো নির্যাতনে সে শহীদ বা নিহত হয়েছিল কিনা? তারা সবাই এক কথায় একটি কথা বলে যে 2024 সালের 5